ওয়েলকাম মাই চ্যানেল ফিট অ্যান্ড হ্যাপি লাইফ উইথ মি। আগের একটি ভিডিও আমি তৈরি করেছিলাম অস্টিও আর্থ্রাইটিস অফ নি। যেই সমস্ত পেশেন্ট অস্টিও আর্থ্রাইটিস সাফার করে থাকেন তাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, এক্সারসাইজ ভিডিও। আমি সেই ভিডিওতে বলেছিলাম যে অস্টিও আর্থ্রাইটিস যারা সাফার করেন তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়, কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। সেই নিয়ম কানুনগুলো ফলো করলে আপনি কিন্তু সেই অস্টিও আর্থ্রাইটিসের জন্য যে নি পেন সেটা থেকে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। ধরুন আপনি মেডিসিন নিলেন, এক্সারসাইজ করলেন, ফিজিওথেরাপি করলেন, কিন্তু কোনো নিয়ম কানুন ফলো করলেন না, তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব না যে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন, ব্যথা থেকে অনেক রিলিফ থাকবেন, কিংবা ধরুন আপনার ডিজিজটা বেড়ে যাবে না, এমন কিন্তু নয়। তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নিয়ম কানুনগুলোকে ফলো করা। আমি আজকের এই ভিডিওতে মূলত এই নিয়ম কানুনগুলো কি কি হতে পারে একজন অস্টিও আর্থ্রাইটিস পেশেন্টদের, সেটার বিষয়ে আমি নিজে দেখাবো। আপনারা সেইভাবেই ফলো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই ডিজিজ থেকে অনেক অনেক সুস্থ থাকবেন। তাই আমি যেইভাবে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সেই পুরো ভিডিওটিকে ফলো করুন, দেখবেন আপনারা অনেক সুস্থ থাকবেন। আমরা প্রথম এবার দেখাবো বসার পজিশন কিভাবে হওয়া উচিত। আমরা যখন বসবো চেয়ারে সবসময় চেষ্টা করব পাটাকে ঠিক এই পজিশনে রাখা, অর্থাৎ পাটি একটু বডি থেকে সামনের দিকে থাকবে, এইভাবে বসবো। আমরা কখনোই পা ভাঁজ করে অর্থাৎ হাঁটু দুটো এইভাবে ব্যান্ড করে বসবো না, পেছনের দিকে নেব না, সব সময় আমরা এইভাবে বসবো। তারপরে আমরা সব সময় একটি হাতলওয়ালা চেয়ার ব্যবহার করব বাড়িতে। যখন বসা থেকে উঠে দাঁড়াবো তখন ঠিক এইভাবে সাপোর্ট দিয়ে উঠে দাঁড়াবো। আবার যখন বসবো তখন এই হ্যান্ডেল দুটো ধরে আস্তে করে সাপোর্ট দিয়ে বসবো, তাতে আমাদের হাঁটুর উপরে প্রেশার কিন্তু পড়বে না। আবার যখন উঠবো তখন ঠিক এই হ্যান্ডেল দুটো ধরে প্রেশার করে তারপর উঠে দাঁড়াবো। আবার বসার সময় একই রকম ভাবে সাপোর্ট দিয়ে বসবো। তাহলে আমাদের মনে রাখতে হবে বাড়িতে সব সময় হাতলওয়ালা চেয়ার ব্যবহার করব, আর পা ভাঁজ করে কখনো পেছনের দিকে নেব না, সব সময় এইভাবে একটু সামনের দিকে রেখে কিন্তু আমরা বসবো। এটা আমাদের বসার পজিশন। এবার আমরা আমাদের দাঁড়ানোর যে পজিশনটা সেই পজিশনটা দেখাবো। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আমাদের মায়েরা বাড়িতে রান্নাঘরে অনেক সময় ধরে রান্না করেন। যেই সমস্ত মায়েরা অস্টিও আর্থ্রাইটিস সাফার করে থাকেন, অর্থাৎ হাঁটুর ব্যথা থাকে তারা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করাটা, ধরুন সেটা কিন্তু দাঁড়িয়ে রান্না করাটা সেটা কিন্তু একটু অসুবিধাজনক, অর্থাৎ তার ব্যথাটা কিন্তু বেড়ে যেতে পারে। তাই আমরা তাদের কি বলে থাকি যে আপনারা রান্না করছেন, রান্না করার সময় যখন দরকার হবে না যে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ কিছু একটা রান্না চলছে, তখন কিন্তু আপনি বসে পড়বেন, একটু উঁচু টুল অথবা চেয়ার নেবেন। ধরুন এই চেয়ারটা আছে তার থেকে একটু উঁচু, আমার চেয়ারের পজিশনটা, বসার পজিশনটা যাতে এই ধরনের হয়, তাহলে কি হবে আমাদের উঠতে সুবিধে হবে। কারণ আমাদের রান্নাঘরে বারবার উঠতে হবে এবং বারবার বসতে হবে, তাই আমরা একটু উঁচু নিলে চেয়ারটা অথবা টুলটা, তাহলে আমাদের উঠতে এবং বসতে সুবিধা হবে। না হলে কিন্তু ধরুন আপনি নর্মাল এই চেয়ার নিলেন, তাহলে কিন্তু ওঠা বসার জন্য আপনার একটু অসুবিধা হবে। এবং এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা কিন্তু আমরা টোটালি বারণ করে থাকি আমাদের পেশেন্টদের যারা অস্টিও আর্থ্রাইটিস অফ নি সাফার করে থাকেন। কিন্তু দেখা যায় যে অনেক মানুষ তা বারণ করা সত্ত্বেও তাদের কিন্তু অনেক দরকারি কাজের জন্য একটু বাইরে বেরোতে হয়, অর্থাৎ সিঁড়ি ভাঙতে হয়। ধরুন অনেকে ফ্ল্যাটে দোতলায় তিনতলায় থাকেন, তাদের লিফট নেই, তারা কি করবে? তারা তো বাধ্য হয়ে দিনে অথবা দুদিন পরে একদিন কোনো না কোনো দরকারে তাদেরকে একটু বাইরে বেরোতে হয়, তখন সিঁড়ি ভাঙতে হয়। তো আমি
সেই সিঁড়ি যে ব্যবহার করবেন সেই সিঁড়ি ব্যবহার করার আমি একটু নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার এই ডান পায়ে ব্যথা আছে, অর্থাৎ এই ডান পায়ে আমার সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস আছে। তাহলে আমি সিঁড়ি ভাঙার সময় বাঁ হাতটাকে প্রথম রেলিংয়ে দেব, বাঁ পাটাকে প্রথম দেব, তারপরে আমি ডান পাটাকে তুলব। ঠিক একই রকম ভাবে এই হাতের সাপোর্টটা দেব, তারপরে আমি ভালো পা অর্থাৎ যেটা পেন নেই সেই পাটাকে দেব, তারপরে আপনি এই পাটাকে তুলবেন। সেম ভাবে প্রথমে এই পাটাকে তুলবেন, তারপরে এই পাটাকে তুলবেন। পরের স্টেপটাও প্রথম হাতের সাপোর্ট, তারপরে যে পায়ে ব্যথা নেই সে পাটাকে তুলবেন, তারপরে ব্যথাওয়ালা পাটাকে উপরে তুলবেন। এটা হলে আমাদের ওঠার জন্য যে নিয়মটা সেটা ফলো করবেন এইভাবে। এবার আমরা সিঁড়ি থেকে নামার যে নিয়মটা সেটা দেখব। আমার ব্যথা কোন পায়ে ছিল? ডান পায়ে, অর্থাৎ আমি ডান হাত সাপোর্ট দেব, রেলিংয়ে সাপোর্ট দিয়ে আমি ডান পাটা প্রথম স্টেপ নেব, নিয়ে পরে সেম ভাবে আমি ব্যথা পাটাকে আগে স্টেপ নেব, নিয়ে পরে ভালো পাটা। প্রথম হাতের সাপোর্ট, তারপরে ব্যথা পাটাকে সামনে দেব, তারপর আবার হাতের সাপোর্ট, ব্যথা পাটাকে প্রথম, তারপরে আবার হাতের সাপোর্ট, ব্যথা পাটাকে প্রথম, তারপরে ভালো পাটা। এই নিয়মে কিন্তু আমরা নিচে নামব। এবার আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটি আমরা আমাদের অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদেরকে বলে থাকি যে বাথরুমে কোমোড ব্যবহার করা। কিন্তু তারা কোমোড ব্যবহার করার পরেও কখনো কখনো দেখা যায় যে ব্যথাটা কমছে না, অর্থাৎ সমস্ত কনজারভেটিভ ট্রিটমেন্ট করা সত্ত্বেও কিন্তু ব্যথাটা কমছে না। আমরা তখন বুঝে যাই যে এই কোমোড ব্যবহার করার যে পদ্ধতি সেটা কিন্তু ভুল হয়ে থাকে। যেমন ধরুন এই কোমোড ব্যবহার করার কোমোডে বসার থেকে যখন উঠে দাঁড়ায় তখন বেশিরভাগ পেশেন্ট এই হাঁটুর উপরে সাপোর্ট দিয়ে এইভাবে উঠে দাঁড়ায়, আবার বসার সময় নর্মালি বসে। তো এই যে প্রেসার দিয়ে উঠে যাওয়া, ধরুন এইভাবে প্রেসার দিয়ে উঠে যাওয়ার জন্য এই হাঁটুর ওপরে কিন্তু বডি প্রেসারটা পুরো হাঁটুর ওপরে পড়ে থাকে, সেই কারণে ব্যথাটা বেড়ে যায়, ব্যথা কিন্তু কমার চান্স খুব কম থাকে। কিন্তু আমরা যদি কোমরের ডান দিকে অর্থাৎ বাঁ দিকে যে কোনো একটা দিকে একটি ওয়ালে একটা হ্যান্ডেল লাগিয়ে নিতে পারি, ছোট্ট একটা হ্যান্ডেল লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওই হ্যান্ডেলটা ধরে আমরা যদি উঠে দাঁড়াই, তাহলে আমার যে কোমর যে ব্যবহার করার পদ্ধতিটা কিন্তু ঠিক পদ্ধতি হবে। অর্থাৎ ধরুন হ্যান্ডেলটা ধরলাম, এবার আমি উঠে দাঁড়ালাম, তাহলে আমার যে প্রেসারটা, বডি প্রেসারটা, সেই প্রেসারটা কিছুটা কিন্তু আমার হাতের দিকে চলে গেল, অর্থাৎ হাঁটুতে কম প্রেসার পড়লো। আবার যখন বসবো তখন ঠিক ওইভাবে ধরে হ্যান্ডেলটা ধরে আমি এইভাবে বসবো, তাহলে কিন্তু এই ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাই আমি আমাদের সমস্ত পেশেন্টদের এইভাবেই বলে থাকি যে আপনারা মেডিসিন, তারপরে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, তার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে নিয়ম কানুনগুলো, এগুলোকে ফলো করতে হবে। এই নিয়ম কানুনগুলো ফলো করার ক্ষেত্রে যেই সঠিক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু নিয়ম কানুনগুলো আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি আপনার হাঁটু ব্যথা থেকে পুরোপুরিভাবে মুক্তি পেতে পারবেন। তাই আমি আমাদের সমস্ত চ্যানেলের সমস্ত দর্শকদেরকে বলি যে আপনারা এই ভিডিও দেখে যেইভাবে আমি এই নিয়ম কানুনগুলো বলেছি সেই নিয়ম কানুনগুলো ফলো করার চেষ্টা করবেন। যার যখন দরকার সেই নিয়ম কানুনগুলো ফলো করলে আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। তাই আবার একবার সবাইকে ধন্যবাদ জানাই, আর সবাইকে বলি যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সঠিক পদ্ধতিগুলো সবার কাছে পৌঁছে যায়, সঠিক নিয়ম কানুনগুলো সবাই ফলো করতে পারে। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাবো, সেগুলোও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমিও সেগুলো ভিডিও বানাতে একটা উৎসাহিত হব।
ধন্যবাদ জানিয়ে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।